এফসিপিএস এর ক্ষেত্রে ৬ মাস ট্রেনিং সম্পন্ন করার পরেই শুধুমাত্র ভাতা পেয়ে থাকেন। ট্রেনির পক্ষে এভাবে মাসের পর মাস ভাতা ছাড়া তার পক্ষে আসলে চলা পসিবল নয়। আমরা অনুরোধ করব প্রতি মাসে যেন একজন শিক্ষার্থী বা একজন ট্রেনি যাতে ভাতা পায়। যে সিস্টেমটা রেসিডেন্সিতে ডেপুটেশন আছে একই রকমভাবে এফসিপিএস এও সেম ডেপুটেশন সিস্টেম এপ্লাই করা হোক। তাহলে মেডিকেল কলেজগুলোতে ট্রেনিং এর ব্যাপারে গভর্নমেন্ট জবে যারা আছে তাদের জন্য এটা অনেক বেশি সুবিধাজনক হবে। শুধুমাত্র মেডিকেল কলেজ হাসপাতাল, ইনস্টিটিউট, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেই টার্সিয়ারি লেভেল হাসপাতালগুলোতেই এফসিপিএস এর ট্রেনিং এর বিষয়টা নিশ্চিত করা গেলে সাধারণ শিক্ষার্থী এবং ডক্টরদের মাঝে যে কনফিউশনগুলো তৈরি হয়েছে সেই কনফিউশনগুলো অনেক অংশেই ক্লিয়ার করা সম্ভব হয় বলে আমাদের বিশ্বাস। সম্প্রতি আমরা দেখেছি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা প্রজ্ঞাপন, এবং সেই প্রজ্ঞাপনটা স্বাক্ষরিত হয়েছে 19 মে 2026, এবং সেই প্রজ্ঞাপনের বেশ কিছু বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পরে চিকিৎসকদের মধ্যে আসলে বেশ কিছু প্রশ্ন তৈরি হয়। প্রস্তাবনার মধ্যে আমরা যদি আসি, কিছু প্রস্তাবনা এরকম ছিল, মেরিটে যারা প্রথম 1000 থাকবেন তারা ভাতার মধ্যে আওতাভুক্ত হবেন। তাহলে আসলে প্রশ্ন এসে যায় যে আমি এফসিপিএস পার্ট 1 কোন একটা সাবজেক্ট আমি পাশ করলাম, কিন্তু পাশ করার পরেও আমি ভাতার মধ্যে অন্তর্ভুক্ত হলাম না। তাহলে সে হাসপাতালে ট্রেনিং করবে, কিন্তু সেই ট্রেনিং এর জন্য সরকার তাকে কোনো ভাতা দিবে না। সেই নবীন চিকিৎসকের আসলে তার ফ্যামিলি মেইনটেন্যান্স, তার থাকা, তার চলার জন্য আসলে মাধ্যমটা কি হবে? সেই ব্যাপারে কিন্তু আসলে আমাদের কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো জবাব আমরা পাইনি। সেকেন্ডলি আমরা গত ৩ জুন ২০২৬ আরেকটা আমরা সংশোধিত একটা প্রজ্ঞাপন আমরা পাই। সেই সংশোধিত প্রজ্ঞাপনে ১,০০০ এর জায়গায় ১,০০০ জনের জায়গায় ২,০০০ জনের কথা উল্লেখ করা হয়েছে। তো এই যে ২,০০০ জনের কথা উল্লেখ করা হলো, সেটা নিয়েও কিন্তু আসলে কোশ্চেন থেকেই যায় যে বিসিপিএস কি তাহলে ২,০০০ জনকেই প্রতি সেশনে উত্তীর্ণ করবে বলে ধরে রেখেছে? যদি ২,০০০ জনকে উত্তীর্ণ ধরে রেখে যায় তাহলে আসলে এটার ভাগটা বা এটাকে আমরা যদি বলি যে এটা আসলে কিভাবে ভাগ করা হবে? মেডিসিনের পরীক্ষার্থী ডেফিনিটলি অনেক বেশি। আবার আমরা যদি বলি এফসিপিএস পার্ট 1 ইএনটি, অপথলমোলজি, সেগুলোতে পরীক্ষার্থী অনেক কম। তাহলে এটা আসলে রেশিওটা কিভাবে বন্টন হবে সেই ব্যাপারে কিন্তু আসলে আমরা তাদের প্রজ্ঞাপনে আমরা আসলে ক্লিয়ার কোনো আইডিয়া পাইনি। একজন নবীন চিকিৎসক হিসেবে আমাদের পক্ষ থেকে প্রস্তাবনা এবং সুপারিশ থাকবে, উত্তীর্ণ সংখ্যা সেটা যদি বিসিপিএস ২,০০০ জন ঠিক করে দেয়, লেটস ওকে যে ২,০০০ জনই ভাতাপ্রাপ্ত হবে। তবে আমাদের প্রস্তাবনা থাকবে যে উত্তীর্ণ সংখ্যা যতই হোক, সেটা ২,০০০ হোক, সেটা ১৫০০ হোক, সেটা ২,৫০০ হোক, সবাই যেন ভাতার মধ্যে অন্তর্ভুক্ত থাকে। সেই ব্যাপারে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিসিবিএস এর প্রতি আমাদের অনুরোধ থাকবে। টোটাল যে এফসিপিএস এর ৫ বছরের ট্রেনিং, সেই ৫ বছরের ট্রেনিং এর মধ্যে ২ বছর উপজেলায় থাকা লাগবে, এবং সেই ২ বছর সেটা কি আসলে মিড টার্মের আগে নাকি মিড টার্মের পরে সেই বিষয়ে বিস্তারিত কিছু আমরা এখনো জানতে পারিনি। প্রশ্ন যেটা তৈরি হয় সেটা হলো, এই ২ বছরের ট্রেনিং দিয়ে একজন কি আসলে এফসিপিএস মিড টার্ম পরীক্ষায় এপিআর করে পাশ করা তার জন্য পসিবল হবে? আমরা যারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করেছি আমরা দেখেছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আসলে যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টটা কখনোই আমরা বলতে পারি না যে একজন স্পেশালিস্ট হওয়ার মতো এনভায়রনমেন্ট। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে এনভায়রনমেন্ট আমরা বলতে পারি না যে সেই এনভায়রনমেন্ট দিয়ে একজন সে একাডেমিক্যালি সাউন্ড হবে। একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে সেখানে একটা রেইলি মর্নিং সেশন আয়োজন করা, সেখানে একাডেমিক ডিসকাশন রাখা, সেখানে ক্লিনিক্যাল ডিসকাশন রাখা, সেখানে আমাদের যেরকম ইনস্টিটিউটগুলোতে বা মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে যেরকম ট্রেইনাররা আমাদেরকে বিভিন্ন এক্সামিনেশনগুলো শেখাচ্ছেন, সেই ধরনের কোনো পরিবেশে কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইভেন আমরা যদি বলি যে আসলে সদর হাসপাতালগুলোতেও সেটা অ্যাভেলেবেল না। সদর হাসপাতালে বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ট্রেনিং করে আসলে কি একজন ভালো স্পেশালিস্ট হওয়া পসিবল? আমরা যদি একটু কন্ট্রারি ভাবে দেখি যে রেসিডেন্সি যে সিস্টেম, সেই সিস্টেমে নাম্বার অফ সাবজেক্ট ফিক্সড, নাম্বার অফ ইনস্টিটিউট ফিক্সড, এবং প্রতি বছর কোন ইনস্টিটিউটে বা কোন মেডিকেল কলেজে কতজন শিক্ষার্থী সেখানে প্রশিক্ষণ নিতে পারবেন সেই সংখ্যাটা ফিক্সড, এবং এখানে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা গভর্নমেন্ট ট্রেনিংয়ের জন্য এবং আরেকটা প্রাইভেট ট্রেনিংয়ের জন্য। এবং সবাই জানে যে আমি একজন প্রাইভেট ট্রেনি হলে আমি যদি কার্ডিওলজিতে ক্যারিয়ার করতে চাই তাহলে সেখানে আমার কতজন সেই কার্ডিওলজিতে ক্যারিয়ার করার সুযোগ পাবে। সেই ইনস্টিটিউটগুলো যদি আমরা দেখি, সেখানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেখানে ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ সহ ঢাকা এবং ঢাকার বাইরের মেডিকেল কলেজ সমূহ আছে। ঢাকার বিভিন্ন ইনস্টিটিউট, যেমন যদি বলে আমরা এনআইসিবিডি, নিউরোসায়েন্স হসপিটাল, তারপর এনআইডিসিএইচ, নিটোর, এরকম ইনস্টিটিউটগুলোতেই মূলত রেসিডেন্সি প্রোগ্রামটা চালু আছে। এফসিপিএস এর ক্ষেত্রে যে প্রস্তাবনাটা বলা হয়েছে যে জেলা সদর হাসপাতালে বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে ট্রেনিং করবে, সেই ট্রেনিং থেকে আসলেই আমরা যেরকম দক্ষ স্পেশালিস্ট আমরা আশা করছি সেটা কি আসলেও আমাদের পক্ষে অ্যাচিভ করা পসিবল হবে কিনা, সেটা আমাদের পক্ষ থেকে একটা প্রশ্ন, এবং এটা নিয়ে আমাদের জুনিয়র চিকিৎসকদের মাঝে আসলে অনেক বেশি কনফিউশন তৈরি হয়েছে। আমাদের অনুরোধ থাকবে যে আমরা মনে হয় এরকম চিন্তা ভাবনা করতে পারি শুধুমাত্র মেডিকেল কলেজ হাসপাতাল, ইনস্টিটিউট, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, এই যে টার্সিয়ারি লেভেলের হাসপাতালগুলো আছে সেই টার্সিয়ারি লেভেলের হাসপাতালগুলোতেই এফসিপিএস এর ট্রেনিং এর বিষয়টা নিশ্চিত করা গেলে সেক্ষেত্রে সাধারণ শিক্ষার্থী এবং ডক্টরদের মাঝে যে কনফিউশনগুলো তৈরি হয়েছে সেই কনফিউশনগুলো অনেক অংশেই
ক্লিয়ার করা সম্ভব হয় বলে আমাদের বিশ্বাস। আরো কিছু বিষয়ে উল্লেখ করা প্রয়োজন। রেসিডেন্সির ক্ষেত্রে একজন প্রাইভেট ট্রেনি প্রতি মাসেই ভাতাপ্রাপ্ত হয়ে থাকেন। এফসিপিএস এর ক্ষেত্রে একজন শিক্ষার্থী 6 মাস ট্রেনিং সম্পন্ন করার পরেই শুধুমাত্র ভাতা পেয়ে থাকেন। তাহলে এই যে 6 মাস পরে একজন শিক্ষার্থী ভাতা পাচ্ছেন, একজন ট্রেনি ভাতা পাচ্ছেন, তাহলে এই 6 মাসের প্রতি মাস শেষে সে যখন ঢাকায় একটা বাসা নিয়ে থাকে তার ফ্যামিলি সহ, তখন তার এই ফ্যামিলির যে ভরণ পোষণ, তার বাসা ভাড়া, তার ফ্যামিলির প্রাত্যহিক যেই জিনিসগুলো আমাদের কেনা লাগে, আমাদের যে প্রয়োজনীয় দ্রব্যাদি কেনা লাগে, সেগুলোর আসলে সোর্সটা কি হবে? স্বাভাবিকভাবে একজন ট্রেনির পক্ষে কিন্তু আসলে এইভাবে মাসের পর মাস ভাতা ছাড়া তার পক্ষে আসলে চলা পসিবল নয়, এবং এই কারণে দেখা যায় যে ট্রেনিদের তখন বিকল্প আয়ের উৎস তাদেরকে আসলে খোঁজ করতে হয়, এবং যেটার কারণে তার ট্রেনিংটাও সেক্ষেত্রে কিছুটা হলেও সেক্ষেত্রে হ্যাম্পার্ড হয়। আমরা অনুরোধ করব কর্তৃপক্ষের নিকট যে এটা 6 মাস পর না হয়ে একটা স্ট্রাকচারে এসে সুন্দরভাবে প্রতি মাসে যেন একজন শিক্ষার্থী বা একজন ট্রেনি যাতে ভাতা পায়, সেই ব্যাপারে কর্তৃপক্ষ এনশিওর করা। সরকার নতুন মেডিকেল কলেজগুলো করার ব্যাপারে চিন্তাভাবনা করছে, এবং আমরা সবসময় দেখি যে গভর্নমেন্টের পরিবর্তন হলেও আলটিমেটলি এই যে নতুন মেডিকেল কলেজ খোলার টেন্ডেন্সি, সেটা আসলে কখনোই পরিবর্তন হয় না। 2006 সাল 7 সাল পর্যন্ত বাংলাদেশে মেডিকেল কলেজ সংখ্যা ছিল 14টি। 2009 সালে সেটা সংখ্যা আরো বেড়ে সেটা হয়ে যায় 19টি থেকে 20টি, এবং আমরা যদি বলি যে 2026 সালে এসে সেই সংখ্যাটা এখন 40+ টাচ করে গিয়েছে শুধুমাত্র গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো। একজন ট্রেনি সে কেন নীলফামারী মেডিকেল কলেজ, সে কেন নেত্রকোনা মেডিকেল কলেজ, সে কেন সুনামগঞ্জ বা হবিগঞ্জ মেডিকেল কলেজে কেন সে ট্রেনিং করতে আগ্রহ ফিল করছে না? যেখানে আমাদের এই মেডিকেল কলেজগুলোতে এক্সিস্টিং যে মেডিকেল কলেজগুলো আছে, এক্সিস্টিং মেডিকেল কলেজগুলোতে ট্রেনিংয়ের পরিবেশ না রেখে, সেই হাসপাতালগুলোর স্ট্রাকচার উন্নত না করে, সকল সাবজেক্ট অ্যাভেলেবেল না করে, এবং সেখানে পর্যাপ্ত ট্রেইনারকে অ্যাভেলেবেল না রেখে যদি আমরা নতুন মেডিকেল কলেজ গড়ার দিকেই শুধুমাত্র পদক্ষেপ নেই, সরকার যদি পদক্ষেপ নেয়, তাহলে আসলে কখনোই আমরা যেভাবে চাচ্ছি যে আসলে পেরিফেরিতে মেডিকেল কলেজগুলোতে ট্রেনিরা সেখানে ট্রেনিং করবেন, সেটা আসলে কখনোই কিন্তু পসিবল হবে না। বরং আমাদের অনুরোধ থাকবে নতুন মেডিকেল কলেজ করার পরিবর্তে এক্সিস্টিং যে মেডিকেল কলেজগুলো আছে, সেই মেডিকেল কলেজগুলোর স্ট্রাকচার আরও বেশি ডেভেলপ করার জন্য আমাদের পক্ষ থেকে প্রস্তাবনা থাকবে। এফসিপিএস এবং রেসিডেন্সিতে আমরা দেখি যে গভর্নমেন্ট জবে যারা আছে তাদের জন্য একটা ডেপুটেশন পলিসি আছে। ডেপুটেশন পলিসি থাকার কারণে দেখা যায় একজন উপজেলায় 2 বছর থাকার পরে সে কোনো একটা সাবজেক্টে রেসিডেন্সি দিয়ে যখন সে চান্স পায়, সে স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করার মাধ্যমে সে প্রথমে তার ফেজের জন্য 2 বছরের জন্য ডেপুটেশন পায়, এবং পরবর্তীতে ফেজে পাস করার পরে ফেজ বির জন্য সে 3 বছরের জন্য ডেপুটেশন পায়। এবং এটা একটা টোটালি অটোমেটেড সিস্টেম, এবং টোটালি এটা একটা স্বয়ংক্রিয় পদ্ধতি হওয়ার কারণে এখানে দেখা যায় যে স্বাস্থ্য অধিদপ্তর বা মন্ত্রণালয়গুলোতে একজন চিকিৎসকের বারবার আসা যাওয়ার কোনো প্রয়োজন হয় না, কোনো দৌড়াদৌড়ি করার প্রয়োজন হয় না, এবং সে স্পন্টেনিয়াসলি এটা সে অ্যাচিভ করতে পারছে। এফসিপিএস এর ট্রেনিং ক্ষেত্রে কিন্তু আসলে এরকম কোনো নিয়ম সরকারের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত পাইনি। আমাদের জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে এফসিপিএস এ ডেপুটেশন সিস্টেম যেন অ্যাপ্লাই করা হয়। এফসিপিএস এ যদি আমরা ডেপুটেশন সিস্টেম অ্যাপ্লাই করতে পারি, তাহলে মেডিকেল কলেজগুলোতে ট্রেনিং এর ব্যাপারে গভর্নমেন্ট জবে যারা আছে তাদের জন্য এটা অনেক বেশি একটা সুবিধাজনক হবে, এবং এটার মাধ্যমে তাদের এফসিপিএস যে কোনো ব্রাঞ্চে বা এফসিপিএস ডিগ্রি অর্জন করা তাদের জন্য অনেক বেশি সহজ হবে। যে সিস্টেমটা রেসিডেন্সিতে ডেপুটেশন আছে, একই রকমভাবে এফসিপিএস এও সেম ডেপুটেশন সিস্টেম অ্যাপ্লাই করা হোক, সেটা আমাদের পক্ষ থেকে একটা দাবি থাকবে।